বেহায়া মেয়ে ঠিকই বউ সেজে চলে এসেছে আমার ঘরে। তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছা কোনোদিনও আমার হবে না। আপনার মতো জঘন্য লোকের সাথে এক ঘরে থাকার ইচ্ছা আমারও কোনো কালই হবে না। আপনি বোধহয় ভুলে গেছেন গতকাল আমাদের বিয়ে হয়েছে। সেটার কারণেই আজ আমি আপনার ঘরে। বিয়ে হয়ে গেছে জন্য ভেবো না আমি সবকিছু ভুলে গেছি। তোমার মতো বহুরূপী জালে আমি ফাঁসবো না। বেরিয়ে যাও আমার ঘর থেকে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা অংশ বিয়ে, অথচ ওই বিয়েই অভিশাপ হয়ে দাঁড়ালো নিঝুমের জীবনে। যে মানুষটাকে মনে প্রাণে ঘৃণা করে এসেছে এতদিন, আজ তাকেই কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করতে হলো। ভাগ্য বুঝে কেই বলে, খুব জানতে করছে আর কত ধরনের নির্মম পরিহাস তার ভাগ্যে আছে। বউ সেজে অপেক্ষা করছিল কাঙ্ক্ষিত মানুষটার জন্য, অথচ বিয়ে হয়ে গেল সাম্যর সাথে। বরযাত্রী আসার পথে দুর্ঘটনায় পড়েছিল। ট্রাকের সাথে বরের গাড়ির ধাক্কা লেগে গাড়ি খাদে পড়ে গিয়েছিল। বরের খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও নিঝুমের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। এক লহমাই জীবনের পাতাগুলো দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গেছে। এই বিয়ে অশুভ ভেবে বরযাত্রী ফিরে গেছে সে পথে। আজকের দিনে দাঁড়িয়ে এই কথা হাস্যকর হলেও নিঝুমের জীবনে এই উড়ে আসা পরিণতি আরো বেশি হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। আশ্রয়দাতা মানুষগুলোর মুখ চেয়ে বলতে পারিনি, আমি পারবো না সাম্যকে বিয়ে করতে। নাটক পরীক্ষার ফলাফল পেয়ে যখন খুশি তাত্ত্বহারা হয়ে বাড়ি ফিরছিল, বাড়িতে পথে শুনতে পাই তাদের বাড়িতে আগুন লেগেছে। দিশি হারা হয়ে ছুটে এসেছিল বাড়িতে। ততক্ষণ সব শেষ হয়ে গেছে। বাবা মা নামক পবিত্র সত্তাগুলো পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থ গলিত লাশের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। একটানা 7 দিন কেউ তাকে কোনো কথা বলাতে পারেনি। সে যখন শোকে স্তব্ধ, তখন চাচা ফুবুদের মাঝে চলেছে তুমুল বিতর্ক। অনেক প্রতিকূলতা পেরিয়ে খালার হাত ধরে চলে এসেছিল শহরে। সেই থেকে তার বাবা মায়ের অভাব পূরণ করে চলেছেন সামির নাজনীন দম্পতি। তাদের দুটো ছেলে মেয়ে থাকা সত্ত্বেও নিঝুমকে দিয়েছেন আরেক সন্তানের জায়গা। এই দুটো মানুষ না থাকলে এতদিনে সে ঝরে পড়া ফুলের ন্যায় মাটিতে নিষ্পেষিত হতো। যারা এতদিন ধরে তার সম্মান রক্ষা করে এসেছেন, আজ তাদের সম্মান কি করে সে নষ্ট করত? জীবনের হিসেব নিকষ তো কবেই ফুরিয়ে গেছে। নতুন করে হিসেব কষে কি হবে? কিন্তু যা ভবিতব্য তা করে মানতে পারবে সে? সব নামক ভয়ঙ্কর গ্রহণ তাকে গ্রাস করে নিয়েছে, যা তিলে তিলে তাকে শেষ করে দেবে। কোহিনূর বেগম অস্থিরতায় ছটফট করছেন। প্রেশার বেড়ে গেছে তার। কিছুতেই তিনি মানতে পারছেন না নিঝুম তার ছেলের বউ। এমন মেয়েকে মানবতার খাতিরে দয়া দেখিয়ে বাড়ির মেয়ে বানানো যায়, বউ নয়। কষ্ট হচ্ছে ভীষণ। তার একমাত্র আদরের ছেলের বউ হলো কিনা নিঝুম। তার স্বামীর অতি ভালো মানুষের ফল তাকে ভোগ করতে হবে। কি দরকার ছিল আগ বাড়িয়ে বড় ভাইকে গিয়ে সাম্যর কথাটা বলার? রাগে দুঃখে তিনি পাগল প্রায় অবস্থায় পৌঁছে গেছেন। সাম্য ঘরে ঢুকে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মাকে দেখল। এরপর টেবিলের কাছে গিয়ে ওষুধের বাক্স থেকে প্রেশারের ঔষধ বের করলো। মায়ের হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বলল, শান্ত হও আগে, তারপর ওষুধটা খাও। কোহিনূর বেগম ফোপানো স্বরে বললেন, খাবো না আমি ওষুধ। তোরা বাপ ছেলে মিলে আমায় মেরে ফেল, তবুও এই বিয়ে আমি মেনে নিব না। সাম্য মাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, তোমাকে মানতে হবেও না মা। আমাকে একটু সময় দাও, সবকিছু ঠিক করে ফেলবো। ঠিক করার জন্যই তো এত সব আয়োজন। কোহিনূর বেগম বুঝতে না পেরে ছেলের মুখপানে তাকালেন। সাম্যর মুখের প্রতিটি রেখায় ফুটে উঠেছে অচেনা অভিব্যক্তি, যার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। রাত বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিঝুমের চোখের পানি। কষ্টগুলো দলা পাকিয়ে উঠেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিয়মত আজ ফুলে সজ্জিত বিছানায় জীবনের নতুন দিগন্তের পথ উন্মোচিত হওয়ার কথা ছিল। যে রাত এক রাস নতুন অনুভূতি নিয়ে জীবন বই আরেকটা অধ্যায় হিসেবে যোগ হতো, তা আজ বিভীষিকাময়। ছোট থেকে বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। রান্নাবাটি খেলার, সেই বড় বউ খেলা তার মনে দাগ কেটেছিল। মা বলতো, প্রত্যেকটা মেয়ে জন্মগতভাবে সংসার করার গুণ অর্জন করে, যার জন্য কোনো প্রতিষ্ঠিত শিক্ষার দরকার হয় না। একটা মেয়ে তার সকল আশা স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকে একটা সুন্দর সংসারের, অথচ সেই মেয়ের কপালে জোটে কন্টাকীর্ণ সংসার। সারা জীবন সে সংসারে ক্ষতবিক্ষত হয়। অথচ যে মেয়ে বিয়ের সঠিক মানে বোঝে না, সংসারের গুরুত্ব যাদের কাছে রঙিন ফানুস, তারা 5-7টা বয়ফ্রেন্ড প্রেমিক বানায়। কিন্তু দিন শেষে তারা সবকিছুর সমাপ্তি টেনে পরিবারের পছন্দের বিলেত ফেরত পাত্রকে বিয়ে করে সুখী সংসার করে। তারাই ভালো ঘর পায়, ভালো বর পায়। সম্পর্কের জোর বন্ধন বিধাতার এক বিস্ময়কর সৃষ্টি। নিঝুম ঘুমিয়ে পড়েছে, ঘুমের মাঝে কেঁপে উঠেছে। জেগে থাকলে কি জানতে পারতো এক জোড়া চোখ তারই মুখপানে খুঁজে চলছিল ভবিতব্য নিয়তি। রাতের শেষ প্রহরে সবাই ঘুমের রাজ্যে বিচরণ করলেও ঘুম নিয়ে এক জোড়া চোখে। আধো আলোতে ভেসে থাকা মুখটার দিকে তাকিয়ে জ্বলছে, পুড়ছে, রক্তাক্ত হচ্ছে, সেই সাথে প্রবল আবেগের দুলুনিতে দুলছে। সামুদের যৌথ পরিবার।
পরিবারের সবাইকে সকালের নাস্তাটা একসাথেই খেতে হয়। এই নিয়ে পরিবারের ছোট সদস্যদের বিরক্তির সীমে নেই। হাতের মধ্যে সকলকে টেবিলে হাজির হতে হয়। সামির রহমান এই বাড়ির বড় কর্তা। 3 ভাই 2 বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবার তৈরি করা ব্যবসা তিনি পেশা হিসেবে নিয়েছেন। 2টো কাগজ তৈরির কারখানা আছে তাদের। মেজ ভাই আমির রহমান বড় ভাইয়ের সাথেই ব্যবসা সামলায়। ছোট ভাই জামির রহমান চাকুরি করেন। শ্যাম্পু জামির শেখের একমাত্র ছেলে। চার্টার্ড অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছে। এবছরই তার পড়াশোনা শেষ হয়েছে। গতকাল এই বাড়িতে যে কাণ্ড ঘটে গেছে তার রেশ বাড়ির সব জায়গায় বিরাজমান। নাজরিন বেগম রান্নাঘরের দিকে এগোলেন। 7টা পার হয়ে গেছে সেই কখন। যদিও গতকাল থেকে সামির রহমানের মানসিকতা ভালো নেই, তবুও তিনি নিয়মের বাইরে যাবেন না। তাই দ্রুত নাস্তা বানানোর কাজে লেগে পড়লেন। খুব ইচ্ছে হলো নিঝুমের কাছে যেতে। মেয়েটার উপর দিয়ে যা সব ধকল গেল, নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। রাতে থাকতে চেয়েছিলেন নিঝুমের কাছে। সামির রহমান বাধা দিয়েছেন। তিনি মনে করেন কিছুটা সময় নিঝুমকে একা থাকতে দেওয়া উচিত। তাই রাতে আর খোঁজ নিতে পারেননি। তাছাড়া শাম্মুকে কিছু কথা বলতে হবে। বাড়ির মেজ বউ শামসুন নাহার রান্নাঘরে আসলে তাকে বললেন, আমি আটা মেখে রেখেছি, তুই সবজিগুলো কেটে রাখ, আমি একটু আসছি। কোথাও যাও বড় ভাবি? নিঝুমের ঘরে মেয়েটার একটু খোঁজ নিয়ে আসি। ও তা যাও, আমি সকাল থেকে ভাবছি ওর একটু খোঁজ নিব। গতকাল যা হলো কি আর বলবো, নিঝুমের কপালটাই খারাপ। শামসুন নাহারের বলা শেষ কথাটা শেলের মতো বুকে বিঁধল। কথা না বাড়িয়ে বের হলেন রান্নাঘর থেকে। সবাই এমন ভাবে কথা বলছে কেন? আশ্চর্য, মনে হচ্ছে নিঝুম বিধবা হয়েছে। একটা বিয়ে ভেঙে গেছে, তাই আরেকজনের সাথে বিয়ে হলো, এতে খারাপটা কি হলো? সবাই এমন ভাব করছে যেন এটা শোকের বাড়ি। যা হয়েছে বেশ হয়েছে, মেয়েটা তার কাছেই থাকবে। এতদিন এই বাড়ির মেয়ে ছিল, এখন বউ হয়েছে, তখন শুধু এটুকুই। সাম্য অনেক ভালো ছেলে, তিনি 2 হাতে বড় করেছেন সাম্যকে। খারাপ দিক বলতে সাম্যর রাগ খুব বেশি। ছেলেটা যে কবে এত রাগী হয়েছে কে জানে। ফোনের কর্কশ আওয়াজে সাম্য বালিশ থেকে মাথা তুলল। ফোনটা কানে ঠেকাতেই তীক্ষ্ণ রিন রিনে স্বরে শান্তার কথা ভেসে আসলো। এসব কি শুনছি? তুই নাকি ঝিনুককে বিয়ে করেছিস? সাম্য ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঠিক শুনেছিস। কি, তুই পাগল হয়েছিস? এমনটা কি করে করতে পারলি তুই? মারুফের কথা একটাবার মনে হলো না? আমার যেটা সঠিক মনে হয়েছে করেছি, শুনে বুঝতে পারবি, এত জিনিস না। চুপ কর তুই। ঝিনুককে বিয়ে করাটা তোর সঠিক মনে হয়েছে, তাই না? ছি, তোকে বন্ধু বলতে লজ্জা হচ্ছে। আরে মাথা ঠান্ডা কর। আজকের দিনটা ভুলে গেছিস তাই না? মনে থাকবেই বা কেন? বইয়ের আঁচলে তলে ঢুকেছিস যে। গত রাতে তোর ফুলসজ্জা ছিল, সারা রাত জেগেছিলি নিশ্চয়ই। এখন আরাম করে ঘুমা, তোর মুখটা আর কোনোদিন আমাকে দেখাবি না। সাম্য নীরবে সব কথা শুনল। শান্তা ফোন কেটে দিয়েছে। আজ 15 তারিখ, দ্রুত তাকে বের হতে হবে। প্রতিদিনের মতো আজও সবাইকে নাস্তার টেবিলে আসতে হয়েছে। সবাই চুপচাপ খাচ্ছে। তুহিনুর বেগমের ইচ্ছে হচ্ছে টেবিলটাকে ভেঙে গুড়িয়ে দিতে। নিঝুমকে দেখলে প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। অন্যদিকে নিঝুমের গলা দিয়ে খাবার নামছে না। চোখ তুলে কারো দিকে তাকাতেও পারছে না, যেন সে খুব বড় অপরাধ করে ফেলেছে। শামু বাইরে যাবার জন্য তৈরি হয়ে আসলো। নির্বিকার ভাবে নিঝুমের পাশের চেয়ারটা টেনে বসলো। নিঝুম একটু পর অনুভব করলো তার পা ব্যথায় জ্বলে যাচ্ছে। শাম্যুর জুতো তার পায়ের কনিষ্ঠ আঙ্গুলে সজোরে চেপে আছে। শান্তা প্রচন্ড রাগে ফুঁসছে, মনের ভেতরটা পুড়ে যাচ্ছে। শাম্যু কিভাবে পারলো নিঝুমকে বিয়ে করতে? শাম্যু কি তার মনের আকুলতা কখনো বোঝেনি? খেদে ফেলল সে। বেডসাইড টেবিলের সমস্ত জিনিসপত্র আছাড় মেরে দিল মেঝেতে। নিঝুম এত খারাপ, শেষ পর্যন্ত শাম্যুকেও কেড়ে নিল। তার সমস্ত ভালোবাসা আজ হেরে গেল। শাম্যুকে ছাড়া কিভাবে বাঁচবে সে? কতটা ভালোবাসে সে শাম্যুকে, তাকে শাম্য জানতে পারবে না কখনো। শাম্যুকে শুধু বন্ধু হিসেবে নয়, ওর জীবন সঙ্গিনী হতে চায় সে। তার বেঁচে থাকার মানেটাই শেষ হয়ে গেল। এবার চিৎকার করে কেঁদে উঠল সে। শান্তার বাবা মা দৌড়ে আসলেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারলেন না। বাইরে থেকে ডাকতে লাগলেন। এমন সময় শাম্য এসে বসল। আঙ্কেল, আমি দেখছি, আপনারা একটু ভেতরে যান। শান্তার মা বাবা জানে শাম্যুকে দেখলে শান্তা ঠিক বের হবে। তারা নিজেদের ঘরে চলে গেল। ছোট থেকে শান্তাকে খুব বেশি আদর দিয়েছেন তারা। একমাত্র মেয়ে বলে কখনো শাসন করেনি। মেয়ে কষ্ট দেখলে তারা ভেঙে পড়ে। শাম্য রেগে বলল, শান্তা, দরজা খোল, তোর নাটক দেখার সময় আমার নেই। রাফাত আরিফ অপেক্ষা করছে। শাম্যর কণ্ঠ পেয়ে রেগে দরজা খুলল শান্তা, কিন্তু রাগ দেখানোর বদলে ফুপিয়ে কেঁদে উঠল। শাম্য শান্তার মাথায় আলতোভাবে হাত রাখল, কোমল গলায় বলল, কাঁদছিস কেন পাগলি? কষ্ট কি শুধু তোর হচ্ছে? মারুফ তো আমাদেরও বন্ধু ছিল। শান্ত 2 চোখ ভর্তি জল নিয়ে শাম্যর দিকে তাকালো। শাম্য আজও বুঝল না সে মারুফের জন্য নয়, নিজের ভালোবাসা হারিয়ে যাবার কষ্টে কাঁদছে।
একতরফা ভালোবাসা কি সবসময় এত নির্মম হয়? শাওয়ারের নিচে দাঁড়িয়ে বিরতিহীনভাবে ভিজছে নিঝুম। সমস্ত কষ্ট গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার করতে চাইছে। সাম্যর করার প্রতিটা আচরণ তার মনে দ্বিগুণ ঘৃণার সৃষ্টি করছে। নাস্তা শেষে সাম্য বেরিয়ে যাওয়ার পর সামির রহমান সবাইকে তার রুমে ডেকেছিলেন। বাড়ির সবাইকে বুঝিয়েছেন সে এখন এই বাড়ির বউ। সাম্যর সাথে তার নতুন সম্পর্কটা এগিয়ে নিতে বলেছেন সবকিছু ভুলে। যেহেতু বিয়ে হয়ে গেছে তাই স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবন যাপন করতে হবে। কোহিনূর বেগম কোনো কথা বলেননি, সারাটা সময় চুপ করেছিলেন। শ্যামর বাবা বলেছেন, ভাইজান, এইসব কথা বলতে হবে কেন? নিঝুমকে বউ করতে কোনো সমস্যা হবে না, জন্যই বিয়েটা দিয়েছি। আমি সাম্যর সাথে কথা বলেছি, ওর কোনো আপত্তি ছিল না এতে। হয়তো এইসব কিছুর জন্য প্রস্তুত ছিলাম না কেউ, তাই বলে তো বিয়েটা মিথ্যা হয়ে যাবে না। সামির সাহেব নিঝুমের মাথায় হাত রেখে বলেছেন, সরি মা, আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যা হয়েছে তা অস্বাভাবিক কিছু নয়। তোমার মনে হবে কি বাবা থাকলে তোমার জীবনে আরো ভালো কিছু হতো? বিয়েটা মন থেকে মেনে নিয়েছো তো? নিঝুম শীতল গলায় বলেছিল, আপনার প্রতিটি সিদ্ধান্ত আমার জন্য কল্যাণকর মনি বাবা। এতে আমার বিন্দুমাত্র সন্দেহ থাকলে আমি আপনার মেয়ে হবার যোগ্য নই। সামির রহমান সন্তুষ্ট হয়েছে নিঝুমের কথায়, তাই তো নাজনীন বেগম তাদের নতুন সম্পর্কের সূচনার আয়োজনে মেতে উঠেছেন। নিঝুম সহ্য করতে পারছে না সবকিছু। তার বিবেক, স্বচ্ছতা সব কলুষিত হচ্ছে। কাউকে বলতে পারছে না সাম্য সাথে সে কখনো নতুন জীবনের সূচনা করতে পারবে না। অপরাধ না করে সেও আজ সাম্যর কাছে ঘৃণিত। আপু, তোমার গোসল এখনো শেষ হয়নি? সুপ্তির কথায় নিঝুমের কোনো ভাবান্তর হলো না। সুপ্তির হাতে রাখা শাড়ি গহনাগুলো বিছানায় রেখে নিঝুমকে আরো কয়েকবার ডাক দিল। নিঝুমের সাড়া না পেয়ে একটু ভয় পেল। দ্রুত নাজনীন বেগমকে গিয়ে বলল, মা, আপু তো বের হয়নি এখনো ওয়াশরুম থেকে। আমি ডাকলাম, কোনো সারা শব্দ নেই। মেয়ের কথায় নাজনীন বেগম তাড়াতাড়ি নিঝুমের ঘরে আসলেন। ঘরে ঢুকে দেখলেন বিছানায় রাখা শাড়ি গহনাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুম। ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। নাজনীন বেগম চুলগুলো মুছে দিয়ে বললেন, আমি জানি তোর মনে কি চলছে। মেয়েদের জীবনটাই এমন রে মা, যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করতে হয়। সাম্যকে মন থেকে মেনে নিয়ে সংসারটা শুরু কর, দেখবি খুব ভালো থাকবে। সাম্য অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। নিঝুম নিঃশব্দে চোখে মুছল। ভেতরটা ছাড়কার হয়ে যাচ্ছে। মামুনিকে খুব বলতে ইচ্ছে করছে। আমি সুখে থাকবো না। দুজন দুজনকে ঘৃণা করি আমরা। কি করে সংসার করব? সাম্য যে তাকে ভালো থাকতে দেবে না তা আজ সকালেই বুঝে গেছে। কিন্তু এখন থেকে সে সাম্যর সব মুখ বুঝে সহ্য করবে না। মামুনি মণি বাবাকে কিছু বলতে না পারলেও সাম্যকে সঠিক জবাব দিবেই। তার নীরবতাকে সাম্য দুর্বলতা ভেবে থাকলে খুব ভুল করবে। যে দোষ সে করেনি তার দায়ভার কেন নেবে সে? সাম্য বাড়িতে ফিরল রাত 10টায়। মিলাদ মাহফিল শেষ করে এতিমখানার বাচ্চাদের খাওয়াতে বিকেল হয়ে গেছে। এরপর নিজের কিছু কাজ সারতে রাত হয়ে গেল। বেশ ক্লান্ত লাগছে তাই সোজা ঘরে ঢুকে গেল। ঢুকেই হক চুকিয়ে গেল। এ কি, সারা ঘর ফুল মোমবাতি দিয়ে সাজানো কেন? এটা কি নিজের ঘরে, না ভুল করে অন্য ঘরে ঢুকে গেল সে? বিছানায় তাকাতেই আটকে উঠল। বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নিঝুম। সাম্যর মনে হলো হঠাৎ তার ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। ধীর পায়ে এগিয়ে এলো নিঝুমের কাছে। লাল শাড়িতে নতুন বউয়ের বেশে নিঝুমকে দেখে হৃদয়ের স্পন্দন বেড়ে গেছে তার। বুকের ভেতর তোলপাড় করছে। অন্য জগতে প্রবেশ করেছে যেন সে। এগিয়ে গেল নিঝুমের আরো কাছে। নিঝুমের মুখোমুখি বসে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। নিঝুমের গোল মুখখানা তার কাছে পূর্ণিমার চাঁদের মতো লাগছে। লাল লিপস্টিকে লিপ্টে থাকা নিঝুমের ঠোঁট দুটো তার বুকের ভেতর কম্পন ধরিয়ে দিল। এমন রূপে এত কাছাকাছি নিঝুমকে দেখেনি এর আগে। গভীর মায়ায় ডুবে যেতে চাইছে তার মন, প্রাণ, শরীর সবকিছু। সাম্যর তপ্ত নিঃশ্বাস মুখের উপর পড়তে চোখ খুলল নিঝুম। সাম্যকে এত কাছে দেখে ভয় পেল খানিকটা। কি করবে ভেবে না পেয়ে আচমকা ধাক্কা দিল সাম্যকে। সাম্য এতটাই ঘোরের মধ্যে বসেছিল যে নিঝুমের ধাক্কায় টালমাটাল হয়ে বিছানায় কাঁধ হয়ে পড়ে গেল। ব্যাপারখানা বুঝতে বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার। রাগে জোয়ার শক্ত হয়ে আসলো। সোজা উঠে বসে চর বসিয়ে দিল নিঝুমের গালে। নিঝুম ওর কষ্টে কান্না আটকালো। কাঁদবে না সেই জঘন্য লোকটার সামনে। সে কিছু বলার আগে সাম্য কর্কশ স্বরে বলল, হ্যাঁ, আমি ঠিকই বউ সেজে চলে এসেছে আমার ঘরে। তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছা কোনোদিনও আমার হবে না। আপনার মতো জঘন্য লোকের সাথে এক ঘরে থাকার ইচ্ছা আমারও কোনো কালই হবে না। আপনি বোধহয় ভুলে গেছেন গতকাল আমাদের বিয়ে হয়েছে। সেটার কারণেই আজ আমি আপনার ঘরে। বিয়ে হয়ে গেছে জন্য ভেবো না আমি সবকিছু ভুলে গেছি। তোমার মতো বহুরূপী জালে আমি ফাঁসবো না। বেরিয়ে যাও আমার ঘর থেকে।
মামুনি আমাকে এখানে রেখে গেছে। আজকের পর এই ঘরেই আমাকে থাকতে হবে। আপনার যদি সমস্যা হয় মামুনির সাথে কথা বলেন। আমার গায়ে হাত তুলে আপনি যে নিচু মনের পরিচয় দিলেন তার জন্য এক ফোঁটা ইচ্ছেও নেই আপনার মুখটা দেখার, কিন্তু আমার কপালে তো সেটাই লেখা আছে। আপনার মতো কাপুরুষের সাথে বিয়ে হওয়াটা আমার কপালেই ছিল। শাম্মু অবাক হয়েছে নিঝুমের এমন জবাবে। সেই সাথে প্রচন্ড রাগে ফেটে পড়ল সে। দু হাতে নিঝুমের গাল চেপে ধরল সে। এই মেয়ে, কাকে তুমি কাপুরুষ বলো? তোমাকে যে মেরে এখনো পুঁতে রাখিনি, তোমার কপাল ভালো। আমাদের সবার মনে যত কষ্ট তুমি দিয়েছো তার সুদে আসলে তোমাকে ফিরিয়ে দেব। নিঝুম ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। সে আরো দ্বিগুণ পরিমাণ রাগ নিয়ে বলল, কষ্ট ছাড়া আপনার অন্য কিছু দেওয়ার যোগ্যতাও নেই। আপনিও এরপর আমার গায়ে হাত তোলার আগে ভেবে নেবেন, আপনার সব কিছু আমি মুখ বুঝে সহ্য করব না। নিঝুম বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। গাল দুটো ব্যথা করছে, এত জোরে চেপে ধরেছে শাম যে লাল হয়ে গেছে। নিঝুম দেয়ালে পিঠ ঠেকিয়ে নীরবে কাঁদল। এভাবে কতদিন চলতে পারবে সে? জীবনটাকে কোন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। শাম্যর প্রতি ঘৃণাটা আরো বেড়ে গেল। চোখে মুখে বেশ কয়েকবার পানির ছাপটা দিয়ে বের হলো। শাম্য ঘরে নেই। নিঝুম সোফা টুকুতে শুয়ে পড়লো। একটু পরেই ঘুমিয়ে পড়লো। কান্না করলেই তার ঘুম আসে দ্রুত। শাম্য বেলকানিতে দাঁড়িয়ে নিজের ডান হাতটার দিকে তাকিয়ে আছে। মনের ভাবটুকু সে নিজেই বুঝে উঠতে পারল না। সকালের মিষ্টি করে রোদের আলোয় ঘুম ভেঙে গেল শাম্য। ইস, জানালাটা রাতে কেন যে খুলে রেখেছে। শাম্য চোখে মুখে বালিশ চাপা দিয়ে আবার ঘুমোনোর পায়তারা করলো। কিন্তু দরজার বাইরে নাজনীন বেগমের গলার আওয়াজে ছট করে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বেজে গেছে। সর্বনাশ, নাস্তার টেবিলে এখনই যেতে হবে। বাইরে থেকে নাজনীন বেগমের ডাক আসলো। নিঝুম, সাম্য তোরা এখনো উঠিস নাই? উনি তো তোদের জন্য অপেক্ষা করছে। শাম্য জোরে বলল, উঠে গেছি, দাঁড়াও, দরজা খুলছি। শাম্য দরজার দিকে এগোতেই দাঁড়িয়ে পড়ল। নিঝুম সোফায় ঘুমিয়ে আছে। বড় মাকে বুঝতে দেওয়া যাবে না। সে চট করে নিঝুমকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে দরজা খুলল। নাজনীন বেগম দরজার বাইরে থেকে বলল, এই তো উঠে পড়েছিস, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে আয় দুজনে, বেশ দেরি করে ফেলেছিস। নাজনীন চলে যেতে ধরলে শাম্য তাকে আটকিয়ে একরাশ অস্বস্তি নিয়ে বলল, বড় মা, নিঝুম এখনো ওঠেনি, ওকে ডেকে তোলো। নাজনীন বেগম হেসে বললেন, তুই ডেকে দে না, আমার অনেক কাজ আছে বাবা। না, তুমি ডেকে দাও। বলে দ্রুত শাম্য ওয়াশরুমে ঢুকলো। নাজনীন বেগম নিঝুমের পাশে এসে বসলেন। ঘুমিয়ে থাকা নিঝুমের মুখটা কি নিষ্পাপ লাগছে। তিনি আলতোভাবে নিঝুমের মাথায় হাত রাখলেন। স্নেহের স্বরে নিঝুমকে ডাকলেন। নিঝুম ধর্মাওয়ার করে উঠে বসলো। নিজেকে শাম্যর বিছানায় দেখে অবাক হয়ে গেল। সামনে বসা মামুনিকে সে খেয়ালই করলো না। শাম্য নিশ্চয়ই তাকে বিছানায় এনেছে। কেন এনেছে তাকে? নিঝুম নিজের দিকে তাকালো। শাড়িটা কুচকানো হলেও ঠিকই আছে। একটু শান্ত হলো সে। নাজনীন বেগম এতক্ষণ নিঝুমের কাণ্ড দেখে মুচকে হাসছেন। এরপর বললেন, বিয়ের পরের দিন সকালে উঠলে সব মেয়ের এমন দশাই হয়। নিঝুম নাজনীন বেগমকে দেখে অবাক হয়ে বলল, মামুনি তুমি? আমি তো এত ডাকলাম, ঘুম ভাঙার নাম নেই। সাম্যই তো দরজা খুলে দিল। তুই তো এত বেলা অবধি ঘুমোস না। এবার নিঝুম বুঝলো তার বিছানায় থাকার রহস্য। কিন্তু সাম্য তাকে কিভাবে এনেছে? হেঁটে নিয়ে আসেনি নিশ্চয়ই। তাহলে তার ঘুম অবশ্যই ভাঙতো। এর মানে তাকে কোলে তুলে এনেছে। ও মাগো, ছেলেটার কি স্পর্ধা! তাকে ডাকলেই তো পারতো। কি রে, এত কি ভাবছিস? কিছু না মামুনি। নাজনীন বেগম নিঝুম চিবুক ধরে বলল, তাহলে নতুন জীবনের সাথে পরিচিত হয়েই গেলি? নিঝুমের বুক ধড়াস করে উঠল। তাকে এইভাবে শাম্যর বিছানায় দেখে মামুনি কি ভেবেই নিয়েছে অন্য সব স্বামী স্ত্রী হিসেবে তাদের সম্পর্কের নতুন সূচনা হয়েছে? নিঝুমের লজ্জা থেকে রাগটা বের শাম্যর এমন উদ্ভট কাজের জন্য মামুনি কিনা কি ভেবে নিল। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। নিঝুম হ্যাঁসূচক মাথা নাড়ল। নাজনীন বেগম চলে গেলে সে কাভার্ড খুলে থ্রিপিস বের করলো। গতকাল তার সব জিনিসপত্র মামুনি আর সুপ্তি মিলে গুছিয়ে রেখেছে ঘরে। নিঝুম ওয়াশরুমের দরজা নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না। বাধ্য হয়ে পর্দার আড়ালে সে জমা পড়লো। এরপর সুপ্তির রুমে চলে গেল। এখন সুপ্তির ওয়াশরুমটাই ব্যবহার করতে হবে তাকে। নিঝুম শাম্যর রুমে ঢুকলো দুপুরে। সকাল থেকেই সে সুপ্তির ঘরে ছিল। গোসলটা সেরে ফেলবে তাড়াতাড়ি, তাই এই ঘরে আসলো। শাম্য এখন নেই। ঘরে ঢুকে সে দেখলো সারা ঘরের ফ্লোরে তার সমস্ত কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব যে শাম্যর কাণ্ড তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। খুব রাগ হলো নিঝুমের। রাগ নিয়ে সে সবকিছু আবার গুছিয়ে রাখলো। ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলো গত রাতের খাবারটুকু পড়ে আছে।
নাজনীন বেগম শাম্যর জন্য রেখে গিয়েছিলেন। এর মানে শাম্য খায়নি। নিঝুম খাবারগুলো রাখতে রান্নাঘরে গেল। কোহিনূর বেগমকে দেখে একটু ঘাবড়ে গেল। কোহিনূর নিয়ে নিঝুমের হাতে খাবারগুলো দেখে বুঝলো শাম্য রাতে না খেয়েছিল। তিনি রাগ সামলাতে না পেরে বললেন, 2 দিনও হয়নি বউ হয়েছ, এতেই আমার ছেলেকে অভুক্ত রেখেছ। শনি হয়ে ভালো ভর করেছ দেখছি আমার সাম্যর উপর। নিঝুম ঠোঁট কামড়ে কান্না আটকালো। দ্রুত বেরিয়ে গেল সে রান্নাঘর থেকে। শাম্য রাফাতের অফিসে এসে বসে আছে। 2 ঘন্টা হতে চলল। এর মাঝে রাফাত 1000বার চেষ্টা করেছে কথা বলতে, কিন্তু শাম্য জবাব দেয়নি। রাফাত শেষে বিরক্ত হয়ে নিজের কাজে মন দিয়েছে। 2টো বাজলে শাম্য উঠে দাঁড়ালো, রাফাতকে বলল, চল লাঞ্চটা সেরে আসি। রাফাত যেন শাম্যর কথা শুনতে পায়নি, এমন ভাব নিয়ে কাজ করে যাচ্ছে। শাম্য বুঝলো রাফাত এখন তার উপর শোধ তুলবে। হেসে বলল, শালা আবার ওর শোধ তুলিস পরে, আগে খেয়ে আসি, প্রচুর ক্ষুধা লেগেছে। রাফাতের মাঝে কোনো ভাবান্তর হলো না। শাম্য এবার গম্ভীর হয়ে বলল, যাবি নাকি তোকে কোলে তুলে নিয়ে যাব? তোর অফিসের কর্মীরা তাদের বসকে এমন ভাবে দেখে নিশ্চয় খুব মজা পাবে। রাফাত বরাবরের মতোই চুপ করে থাকলো। মনে হচ্ছে কাজেই করে দেখাতে হবে বলে শাম্য কয়েক পা এগোতেই রাফাত তো রাগ করে চেয়ার ছেড়ে উঠে পড়ল। শাম্যর দিকে মটে তাকিয়ে বের হয়ে গেল। শাম্য হেসে রাফাতের পিছু নিল। 2 বন্ধু খাবার খাওয়া শেষে কেবিনে ফিরে আসলো। রাফাত 2 কাপ কফি অর্ডার করে শাম্যর দিকে তাকালো। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। একবার মনে হচ্ছে বিয়ের সিদ্ধান্তটা মেনে ঠিক হয়নি। কে বলেছে নিজুমকে বিয়ে করতে? ও যা অন্যায় করেছে তার শাস্তি তুই দেওয়ার কে? ও নিজের শাস্তি একদিন পাবেই, দুনিয়ায় না হোক পরকালে পাবে। তোর কি দরকার ছিল এত সব ঝামেলা তৈরি করার? আমার মানা তো শুনিসনি, শুনবিও না। এখন তাহলে মজা বুঝতে থাক। মারুফের কষ্টটা তুই বুঝতে পারলি না। মারুফ তোর একার বন্ধু? তোর এত দরদ উতলে উঠে কেন রে? শালা তো কাপুরুষের মতো আত্মহত্যা করলো, দোষ তো ওরই। রাফাত রেগে বলল। শাম্য একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বলল, কাউকে কখনো মন থেকে ভালোবেসেছিস তুই? মানে এতে আমার কথা আসলো কেন? আমার ভালোবাসার সাথে তোর ঝামেলারই বা কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে মারুফের কষ্টটা বুঝতি। ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হওয়ার যন্ত্রণা কতটুকু তা অনুভব করতে পারতি। শান্ত অথচ দৃঢ় গলায় বলল শাম্য। রাফাত তাচ্ছিল্যভাবে হেসে বলল, তুই কবে থেকে এত আবেগী কথাবার্তা বলা শুরু করেছিস রে? এমন ভাবে বলছিস যেন তুই কাউকে ভালোবেসেছিস। শাম্য যেন হোঁচট খেল রাফাতের কথায়। সহজে জবাব বেরোল না তার। ভাবনায় ভেসে উঠল বৃষ্টি ভেজা সুরুষি এক কিশোরীর মুখ, যা ঝড় তুলেছিল তার হৃদয়ে। সে ঝড় ছিল হৃদয়ে আন্দোলিত করার ঝড়, তা আজ কাল বৈশাখী ঝড়ে পরিণত হয়েছে। শাম্য রাফাতের অফিস থেকে বেরিয়ে কারখানায় এসে সামির রহমান তাকে ডেকেছে। বড় বাবা কেন তাকে ডেকেছে কিছুটা সে আন্দাজ করতে পেরেছে, তবুও মুখে কিছু বলতে পারবে না। বড় বাবাকে সে যথেষ্ট সম্মান করে। সামির তাকে 10 মিনিট অপেক্ষা করতে বলেছে। 10 মিনিট পার হতে আর মাত্র 2 মিনিট বাকি। শাম্য তার হাত ঘড়িটার দিকে তাকিয়ে আছে। সামির রহমান 10 মিনিট পেরোনোর 30 সেকেন্ড আগে এসে গেলেন। এবারও শাম্যর মুখে হাসি ফুটল। সে জানে বড় বাবার সময় জ্ঞান অসাধারণ। সামির রহমানের এই গুণটা শাম্যের খুব পছন্দের। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। দুপুরে বাসায় খেয়েছো না বাইরে? সামির রহমান নিজের চেয়ারে বসতে বসতে বললেন, রাফাতের অফিসে গিয়েছিলাম, ওর সাথে লাঞ্চ করেছি। বেশ, তোমার জীবনে এখন দায়িত্ব বেড়েছে। এরপর কি করবে ভেবেছো কিছু? ব্যবসায় বসবে নাকি চাকরি করবে? এখনো সিদ্ধান্ত আসেনি, তবে একটা কোম্পানিতে সিভি জমা দিয়েছি কয়েকদিন আগে। তেমন কিছু হলে তোমাকে জানাবো। ঠিক আছে, তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছি, মন দিয়ে শোনো। এতদিন আমি নিঝুমের অভিভাবক ছিলাম, পাশাপাশি তুমিও হয়েছো। আমি চাই নিঝুমের প্রতি তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করো। গ্রামে নিঝুমের বাবার কিছু জমি জমা বসত ভিটা আছে। নিঝুমের চাচারা অনেক ঝামেলা করে ছিল দখল নেওয়ার জন্য। আমি মামলা করেছিলাম, এতদিন ধরে চলেছিল মামলা। রায় নিঝুমের দিকেই এসেছে। তুমি নিঝুমকে নিয়ে গ্রামে যাবে, ওখানকার থানার সাহায্য নিয়ে তুমি নিঝুমের চাচাদের কাছ থেকে দলিলপত্রগুলো ঠিক মতো বুঝে নেবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওই এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলা আছে। এটুকু বলে কথা থামালেন সামির রহমান। শাম্য সবটা শুনে বলল, বড় বাবা, নিঝুমের এসব সম্পত্তি লাগবে কেন? এসবের তো কোনো প্রয়োজন দেখছি না। তুমি কি বিষয়টা বুঝতে পারোনি? নিঝুমের সম্পত্তি নিয়ে আমার ব্যক্তিগত চাহিদা নেই, কিন্তু নিঝুমের বাবার সম্পত্তি ও ন্যায্য অধিকার, সে অধিকার পাইয়ে দেওয়াটা আমার দায়িত্ব। নিঝুম সেই সম্পত্তি কি করবে সেটা সিদ্ধান্ত ও নিজে নিবে। ও চাইলে এতিমখানা দান করে দিবে বা চাচা ফুফুদের দিয়ে দিবে, সেটা ওর ব্যাপার।
আপাতত তুমি মূল কাগজগুলো নিয়ে আসো, যত দ্রুত সম্ভব বিক্রি করে নিজুমের অ্যাকাউন্টে রেখে দিব। এরপরই আমার দায়িত্ব শেষ। এই গুরু দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারলে আমি মরেও শান্তি পাবো না। সাম্য তার বড় বাবার প্রতি সম্মান আরো কয়েক গুণ বেড়ে গেল। মানুষটার চিন্তা ভাবনা কতটা স্বচ্ছ। নিজমকে সে কিছু বলতে পারে না, শুধু বড় বাবার জন্য। যে মেয়েটার জন্য বড় বাবা এত কিছু করেছে, সে মেয়েটার কীর্তিকলাপ কতটা খারাপ জঘন্য। সাম্য শীতল স্বরে বলল, ঠিক আছে, আমি আগামী সপ্তাহে নিঝুমকে নিয়ে যাব গ্রামে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। নিঝুম বৃষ্টি ভালোবাসে। যখন গ্রামে থাকতো বৃষ্টি হলেই মায়ের সাথে বায়না করতো ভেজার জন্য। মা কখনো অনুমতি দিত, কখনো দিত না। স্কুল থেকে কতদিন ভিজে ভিজে বাড়িতে ফিরতো তার হিসেব নেই। জোর হাওয়া দিচ্ছে। নিঝুম বারান্দায় মেলে দেওয়া কাপড়গুলো চট জলদি তুলে ফেললো। জানালাগুলো বন্ধ করতে যেতে আরোহী এসে বায়না করলো বৃষ্টিতে ভেজা। আরোহী মেজর চাচার মেয়ে, নিঝুমের সমবয়সী। একটু পর সত্যি এসেও বায়না ধরলো। নিঝুম অসহায় হয়ে বলল, আমি একটু আগেই গোসল করছি, মামুনি শুনলে খুব বকা দেবে। সুপ্তি বলল, মা ঘুমিয়েছে, কেউ কিছু বলবে না, চলো তো। ওরা নিঝুমকে টেনে নিয়ে আসলো ছাদে। ঝুম বৃষ্টিতে ভিজতে লাগলো তিনজন। নিঝুমের খুব ভালো লাগছে খোলা আকাশের নিচে এভাবে বৃষ্টিতে ভিজতে। ছাদে শুয়ে পড়লো ওরা। বৃষ্টির ফোঁটা ওদের চোখে মুখে এসে ছুঁয়ে দিতেই আনন্দে শিহরিত হলো। নিঝুম বলল, আরোহী একটা গান ধরো না, এমন পরিবেশে গান হলে আরো ভালো লাগবে। আমরা সবাই মিলে গাইবো, চলো। ওরা তিনজন গান ধরলো। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শ্যাম্য বাড়িতে ফিরল কাক ভেজা হয়ে। বৃষ্টি আসায় বেশ ঝামেলায় পড়ে গিয়েছিল। ঘরে এসে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল। বাড়ির সবাই এখন ভাত ঘুমোয়। এই বৃষ্টিময় পরিবেশে এক কাপ কফি খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কার কাছে চাইবে কফি? নিজেই বানিয়ে নেবে ভেবে পা চালালো রান্নাঘরের দিকে। কফি বানিয়ে ফেরার সময় দেখলো সুপ্তি আরোহী হাসতে হাসতে নিচে নামছে। সবার শরীর ভেজা, এর মানে এরা ছাদে বৃষ্টিতে ভিজে ছিল এতক্ষণ। নিঝুমের দিকে তাকাতেই চোখ আটকে গেল তার। ভেজা চুলগুলো লেপটে আছে পিঠময়, পুরো মুখে বৃষ্টির পানির ফোঁটা লেগে আছে। শ্যামর মনের ভেতর যেন সাইক্লোন হলো। সে দ্রুত ঘরে চলে আসলো। কেন এত মনে পড়ছে সেদিনগুলোর কথা? শ্যাম্য তখন সবে তারুণ্য পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে। শ্যাম্যর ছোটবেলা থেকেই বাগান করার শখ। সেদিন সকাল থেকেই ছিল ঝুম বৃষ্টি। শ্যাম্য ছাতা মাথায় নিয়ে বাগানের টবগুলো সরিয়ে রাখছিল। কলিং বেলের আওয়াজে দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়েছিল। সেদিন বড় বাবা বড় মার সাথে বৃষ্টি ভেজা এক ষোড়শী তরুণীকে দেখে অবাক হয়েছিল। গোলগাল বৃষ্টি ভেজা ফ্যাকাশে মুখ, ফোলা চোখের মেয়েটিকে দেখে হৃদয় অদ্ভুত শিহরণ জেগেছিল। সেদিন বিকেলে তার বাগানে এসেও চমকে গিয়েছিল। তার বাগানের এক কোণে বসে মেয়েটি নিঃশব্দে কাঁদছে। মেয়েটির গালে নোনা অশ্রুর দাগ পড়ে আছে। শ্যামর সেদিন কি হয়েছিল সে বুঝতে পারেনি, শুধু মনে হয়েছিল বাগানটা তার রাজ্য। সে এই বাগানের রাজা আর মেয়েটা তার দুঃখী রানী। খুব আপন মনে হয়েছিল তার, যেন মেয়েটির সাথে তার হৃদয়ের যোগসূত্র আছে। তার দুঃখী রানীর কষ্টে তার হৃদয়ে সেদিন ব্যথাতুর হয়ে উঠেছিল। পরে জানতে পেরেছিল মেয়েটার বাবা মা তাকে একা রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সেদিন মনে মনে সে শপথ করে নিয়েছিল সারা জীবন সে তার দুঃখী রানীর পাশে থাকবে। ধীরে ধীরে সে প্রচন্ড ভালোবেসে ফেলে নিঝুমকে, তবে তা কখনো প্রকাশ করেনি। নিঝুম যখন তাকে সাম্য ভাইয়া বলে ডাকতো তখন খুব রাগ হতো। তাই তো কারণে অকারণে ধমক দিত, শাস্তি স্বরূপ সারাদিন ধরে অঙ্ক করতে বসিয়ে রাখতো। এভাবেই কাটছিল কয়েক মাস। এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলেই তাকে চলে যেতে হয়। খুব কষ্ট হতো দূরে থাকতে তার হৃদয়ে রানীকে ছেড়ে। মাঝে মাঝে যখন বাড়িতে আসতো তার হৃদয়ের মতো আনন্দ হতো। মন ভরে দেখতো নিঝুমকে। সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে যায়। তার বিশ্বাস ভেঙে যায়। ভালোবাসার রূপ নেয় ঘৃণায়। 1 বছর আগের সেই দিনটি যে কষ্টদায়ক ছিল তা সারা জীবন মনে থাকবে তার। নিঝুম শুকনো কাপড় পরে নিয়ে বারান্দায় আসলো ভেজা কাপড়গুলো মেলে দিতে। বৃষ্টি থেমে গেছে। আকাশ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। সাদা মেঘের শুভ্রতায় ছেয়ে আছে গোটা আকাশটা। শ্যাম্যকে দেখে চমকে উঠল সে। কাপড়গুলো নিয়ে আর এগোতে পারল না। ফিরে এসে কাপড়গুলো রেখে রুম ছেড়ে বেরিয়ে গেল। নিঝুম চলে যাওয়ার পর শ্যাম্যর উঠে আসলো রুমে। নিঝুমের উপস্থিতি সে অনুভব করতে পারে সহজে। বিছানায় শুয়ে পড়তে চাইলেও কি যেন ভেবে নিঝুমের ভেজা কাপড়গুলো নিয়ে বারান্দায় মেলে দিল। শান্তা আনমনে ভেবেই চলেছে শ্যাম্যর কথা। শ্যাম্যকে নিয়ে দিনরাত ভাবলেও তার বিরক্ত লাগে না। কত সুন্দর সময় কাটাতো ওরা।
সব ফ্রেন্ডরা মিলে কত মজা করত, ঘুরতে যেত। শান্তা সব সময় সাম্যর আশেপাশে থাকতো। কলেজে ওঠার পর সে বুঝতে পারে সাম্যকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু সাম্য শুধুমাত্র তাকে বন্ধু হিসেবেই ভালোবাসে, কখনো অন্য চোখে দেখেনি। শান্তা গ্রাজুয়েশন শেষে সাম্যকে তার মনের কথা জানাবে ভেবেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মারুফের কারণে কিছুই আর বলা হয়ে ওঠেনি। কিন্তু সাম্য নিঝুমকে বিয়ে করে নিল, সেটা নাকি নিঝুমকে কষ্ট দিতে। সাম্য অবশ্য বলেছে তার বড় বাবাকে সব জানিয়ে এই বিয়ে থেকে বেরিয়ে আসবে। এরপর শান্তা নতুন আশায় বুক বেঁধেছে। সাম্য নিঝুমকে স্ত্রী হিসেবে কখনো মর্যাদা দেবে না। তাহলে সাম্যকে তার মনের কথা জানাতে বাধা নেই। সে ঠিক করলো যত দ্রুত সম্ভব সাম্যকে সব জানিয়ে দেবে। সাম্যকে নিজের করে পেতে আর অপেক্ষা করবে না সে। সাম্য তাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না। শান্তা সুমিকে ফোন করলো। সুমি ওর খালাতো বোন। এই মেয়েটা প্রেম ভালোবাসা বিষয়গুলো সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে। সাম্যকে কি করে সব কথা বলবে তার একটু ধারণা নেওয়া দরকার। বুবু, আমি এসব কি শুনতাছি? সাম্য ভাইয়া নাকি নিঝুম রে বিয়ে করছে? তুমি তোমার কথা রাখো নাই বুবু। আমি কি করব বলতো? তোর দুলাভাই তো সবকিছু নষ্ট করে দিল। নিজের বিয়ে তো ভেঙে গিয়েছিল, সেই জন্য নিজের ছেলেকে দিয়ে বিয়ে দিল। আমার কথা কি সে শুনে? এখন আমি কি করুম বুবু? তোমার কথাই মায়াটার কোনো প্রস্তাব ধরি নাই। তুমি কও আমার মায়াটার কি হইব? কিছু হবে না। আমি যখন কথা দিয়েছি তোর মেয়ে আমার ছেলের বউ হবে, তখন সে কথা আমি রাখবো। নিজমকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না। আমার মনে হয় সাম্য নিজমকে পছন্দ করে না। বাপ চাচাদের মুখের উপর কথা বলতে না পেরেও এই বিয়েটা করেছে। আমায় কিছুদিন সময় দে, সব ঠিক হয়ে যাবে। কেমনে কি হইব? দুলাভাই যদি তোমার কথা না শোনে? সে ব্যবস্থা আমি করব। সাম্য যদি সংসার করতে না চায়, তখন তোর দুলাভাইয়ের কিছু করার থাকবে না। আমি সাম্যর সাথে কথা বলবো ডিভোর্সের ব্যাপারে। ঠিক আছে, আমি তোমার কথাই শেষ ভরসা করলাম। আমার মায়াটার কপাল নষ্ট করো না। চুপ কর তো ভাই, কিসের কপাল নষ্ট হবে? তোর মেয়ে আমার ছেলের বউ হলে রাজকন্যা হবে। দেখিস তুই, আমার সাম্যর মতো ছেলে তুই খুঁজে পাবি না। শুধু নিজমকে ছেলেটার গাড় থেকে নামাতে হবে। কোহিনূর বেগম ফোন রেখে চিন্তায় পড়লেন। কোথা থেকে কি করবেন ভেবে পান না। যৌথ পরিবার হওয়ায় বিয়ের পর থেকেই তিনি ঝামেলায় আছেন। সাম্যর বাবা ভাই বোনদের অনুমতি পরামর্শ ছাড়া এক চুলও নড়েন না। বেশি দিন নিঝুমকে সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। খুব তাড়াতাড়ি তাকে সাম্যর সাথে কথা বলতে হবে, এবং সেটা সময় সুযোগ বুঝে। নিঝুম বই নিয়ে বসেছে। অল্প কিছুদিনের মধ্যে তার পরীক্ষা শুরু হবে। মন মানসিকতা মোটেও ভালো নেই তার। এতদিন দুঃখের সাথে সুখ ছিল, শান্তি ছিল। সাম্যর সাথে জীবন জড়িয়ে যাওয়ার পর থেকে সে শান্তি পাচ্ছে না। জীবন আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সাম্যর হাতের পুতুল হয়ে গেছে সে। এতদিন সাম্যর রাগ অভিযোগগুলোকে খুব একটা বার্তা দেয়নি। সাম্য তাকে মিথ্যে দোষারোপ করলেও সেসব আমলে নিত না, বরং সাম্যর করা আচরণে ধীরে ধীরে সাম্যর প্রতি ঘৃণা জন্মেছে। অথচ সেই সাম্য আজ তার স্বামী। মামুনির সাথে এ বাড়িতে আসার পর সাম্যকে কখনো এমন মনে হয়নি। সেই সাম্য ছিল অন্যরকম। তাকে পড়াশোনায় হেল্প করা, বাগানে ঢোকার অনুমতি দেওয়া, মাঝে মাঝে সুপ্তি, অহনা এবং তাকে নিয়ে ফুচকা আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। সাম্য যখন বাড়িতে আসতো কত মজা হই হট্টগোল হতো। পিকনিক করতো ওরা সবাই মিলে। হঠাৎ সেই চেনা সাম্য কেমন অচেনা হয়ে উঠল। সব অন্যরকম হয়ে গেল। আচ্ছা, সাম্য তাকে কেন বিশ্বাস করতে পারলো না? কেন তাকে মিথ্যেবাদী মনে করলো? সাম্য ঘরে ঢুকে দেখলো নিঝুম বই খোলা রেখে জানালার বাইরে তাকিয়ে আছে। সাম্যর কেন যেন রাগ হলো। এভাবে পড়তে বসে অন্যমনস্ক হয়ে আছে কেন নিঝুম? পড়াশোনা করার ইচ্ছে না থাকলে বই নিয়ে বসেছে কেন? সে ঘরের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। নিঝুম ভয় পেয়ে গেছে হঠাৎ ভাবে লাইট অফ হয়ে যাওয়াতে। সাম্যকে দেখে রেগে বলল, আপনার কি হুঁশ জ্ঞান নাই? দেখছেন না আমি পড়ছি। সাম্য তার ছেলের সাথে হেসে বলল, বই খোলা রাখলেই পড়া হয়ে যায় না। নিজের হুঁশ জ্ঞান নেই, অন্যকে বলতে এসেছে। আমার বই আমি খুলে পড়বো নাকি বন্ধ রেখে পড়বো সেটা আমার ব্যাপার। আপনি লাইট কেন বন্ধ করলেন? আমার ঘর, আমার লাইট, আমি যা খুশি করব, সেটাও আমার ব্যাপার। তোমার ভালো না লাগলে ইউ ক্যান লিভ। এটা আমারও ঘর, আপনার একার সম্পত্তি নয়। আপনি যা খুশি তা করতে পারেন না। বড্ড বার বেড়েছ দেখছি। এত সাহস আসে কোথা থেকে তোমার? বউ তো পুরুষ মানুষের নিজের সম্পত্তি হয়। তাহলে আমি তো তোমার সাথে যা খুশি তাই করতে পারি, তাই না? নিঝুমের প্রচন্ড রাগ হলো। অসভ্যের মতো কথা বলতে শুরু করেছে সাম্য। রেগে বলল,
নিজের সীমার মধ্যে থাকেন, না হলে খুব খারাপ হবে। হ্যাঁ এই মেয়ে, তুমি আমাকে আমার সীমা চেনাতে এসো না। নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখো, নিজে কতটুকু সীমার মধ্যে ছিলে। নিঝুম এবার দমে গেল, সেই সাথে বুকটা ভারী হয়ে আসলো। শামু এখনো তাকে দোষী ভাবে। শীতল গলায় বলল, আমার বিবেকের কাছে আমি স্বচ্ছ, সেটা আপনার মনে না হতে পারে। অবশ্য আপনার মতো মানুষ যারা অন্যকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা এসব বুঝবেও না। শামুর রাগে চোয়াল শক্ত হয়ে আসলো। রেগে বলল, তোমার নাটক বন্ধ করো, আর একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেবো একদম। বলে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নিঝুম কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলো। কান্না আটকাতে পারল না সে, নিঃশব্দে কাঁদল। শামু একটা কাজে নিঝুমের ভার্সিটির কাছে এসেছিল। কাজ ছেড়ে বেরিয়ে দেখলো রাস্তার একপাশে জটলা বেঁধেছে। কৌতূহল বশত এগিয়ে গেল সে। ভিড় ঠেলে এগিয়ে যা দেখলো তাতে সে স্থির হয়ে গেল। সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে তার। 2 ঘন্টা পর জ্ঞান ফিরল নিঝুমের। নিজেকে হসপিটালের বেডে দেখে অবাক হলো। মনে পড়লো ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তা বেরোনোর সময় একটা মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়েছিল। এরপর কিছুই মনে নেই তার। নার্স নিঝুমের জ্ঞান ফিরেছে দেখে ডাক্তার ডেকে আনলো। ডাক্তার চেক আপ করে বললেন কোনো সমস্যা নেই, তবে সে আজ উঠতে পারবে না। কপালের আঘাতটা বেশি জন্য উঠলেই মাথা ঘুরাবে। আগামীকাল চেক আপের পর জানাবেন হসপিটাল থেকে কবে রিলিজ করবে। নিঝুম নীরবে সব শুনল। ডাক্তার বেরিয়ে যাওয়ার পর নার্সকে বলল, আপনি জানেন আমাকে হসপিটালে কে এনেছে? হ্যাঁ জানি তো, আপনার হাজবেন্ড এনেছেন আপনাকে। উনি তো সব ফর্মালিটি করলেন, আপনার জন্য ব্লাড ডোনার জোগাড় করেছেন। সত্যি ওনাকে যা পেরেশান হতে দেখলাম, খুব ভালোবাসে বোধহয় আপনাকে। নিঝুম খুব করে চমকালো। শামু তাকে হাসপাতালে এনেছে? কিভাবে তাকে পেল? সে তো ভার্সিটির কাছে ছিল। তাছাড়া তার মতো মেয়ের জন্য শামু এত সব কেন করতে যাবে? মানবতার খাতিরে করেছে নাকি দায়িত্ব পালন, যাতে মামুনি বড় বাবাকে দেখাতে পারে? মামুনির কথা মনে হতেই নিঝুম নার্সের কাছে যেতে চাইল। তার নিজের আর কেউ এসেছে কিনা। এসেছে একজন মহিলা, উনি আপনার মা বোধ হয়। ওনার সাথে আপনার দেখা হতে একটু সময় লাগবে। এটা আমাদের হসপিটালের রুলস, তবে রাতের আগেই দেখা করতে পারবেন। শামু হসপিটালের করিডোরে পায়চারি করছে। নাজনীন বেগম বসে আছেন চেয়ারে। নীরবে চোখের জল পড়ছে তার। বোন দুলাভাই মারা যাওয়ার পর নিঝুমকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। ভালোবাসায় কোনো কমতি রাখেননি। আজ নিঝুমের যে বিপদ হয়েছে তাতে যদি বড় কোনো অঘটন হতো, শামুর দিকে তাকালে ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে খুব। ভাগ্যে সে নিঝুমের ভার্সিটির কাছে গিয়েছিল, তা না হলে সময় মতো কে নিয়ে আসতো হসপিটালে। শামু নিঝুমকে নিয়ে তার দুশ্চিন্তা আজ পুরোপুরি দূর হয়ে গেছে। শামুর চোখে তিনি নিঝুমের জন্য ভালোবাসা দেখতে পেয়েছেন। শামুর বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে আছে। নিঝুমকে এক নজর দেখতে খুব ইচ্ছে হচ্ছে, অথচ এই ইচ্ছে নিষিদ্ধ। নিঝুমের প্রতি যেটা অনুভব করছে তা একদম ঠিক নয়। নিঝুমকে ঘৃণা ছাড়া কিছুই করা উচিত নয়। নিজের মনকে কিছুতেই মানাতে পারছে না। নিঝুমকে রাস্তায় ওভাবে পড়ে থাকতে দেখে তার বুকে রক্তক্ষরণ শুরু হয়েছিল। কেন হয়েছিল এমনটা নিজেই জানো, সে নিজেকে বুঝে উঠতে পারছে না। নিঝুমের রক্তে তার শার্ট ভিজে গিয়েছিল। তখন স্বামীর মনে হয়েছিল তার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। নিঝুমকে এমন অবস্থায় দেখবে তা কল্পনাও করেনি কখনো। কোহিনূর বেগম উকিলের কাছে গিয়েছিলেন নিঝুম শামু ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। বাড়িতে এসে শুনলেন নিঝুম হাসপাতালে আছে। তার কপাল ফেটে অনেক রক্তক্ষরণ হয়েছে। শামু সেখানে আছে। নিঝুমের কথা শুনে একটু খারাপ লাগলেও শামুর হসপিটালে থাকার কথা শুনিয়ে সেটা বিলীন হয়ে গেল। উল্টো রাগ হলো তার। শাম্মুকে ফোন করলেন, কিন্তু শাম্মু ফোন ধরছে না। শামসুন নাহার এসে দেখলেন কোহিনূর বেগম কেমন ছটফট করছেন। তিনি ভাবলেন নিঝুমের কথা শুনে চিন্তায় কেমন করছেন, তাই এগিয়ে এসে বললেন, চিন্তা করিস কেন ছোট, তোর বৌমা তো ভালোই আছে, অবশ্য কপালে একটু বেশি আঘাত পেয়েছে। কোহিনূর বেগম নিজেকে সামলাতে না পেরে প্রায় চিৎকার করে বললেন, ওই নিঝুমের কি হলো না হলো তাতে আমার কি যায় আসে? আমার সাম্য কেন হাসপাতালে গিয়েছে, ফোন পর্যন্ত ধরছে না। শামসুন নাহার প্রায় হতভম্ব হয়ে গেছেন। কোহিনূর বেগম এসব কি বলছেন? নিঝুম অসুস্থ আর শামু হাসপাতালে থাকবে না, এটা কেমন কথা? এর জন্য এত রাগের কি আছে? তার মানে কি কোহিনূর নিঝুমকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি? নিঝুমের আজ বড় কিছু হয়ে যেতে পারত। এতদিন ধরে মেয়েটা এই বাড়িতে আছে, অথচ কোহিনূর বেগম বলছেন তা যায় আসে না। বড় ভাবে ফিরলে কথাটা বলতে হবে। ব্যাপারটা তার ঠিক মনে হচ্ছে না, কিছু একটা গোলে মেলে আছে। নিঝুম 1 সপ্তাহ হলো হসপিটাল থেকে ফিরেছে।
এখন সে অনেকটাই সুস্থ, তবে মাঝে মধ্যে একটু মাথায় যন্ত্রণা হয়। পরীক্ষার আগে এইভাবে অসুস্থ হয়ে গেল, তাই নিয়ে তার চিন্তা। সে ছাদের এক কোণে বসে বই নিয়ে পড়ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। বই রেখে ফোনটা হাতে নিয়ে দেখল তার বান্ধবী সিথি ফোন করেছে। কিরে, তুই এখন কেমন আছিস? অনেকটাই ভালো। তোর প্রস্তুতি কেমন? আমার তো এবার কোনো রকম পাশ করা ছাড়া কিচ্ছু হবে না। কে বলেছে কিছু হবে? তোর মতো এত ভালো স্টুডেন্ট যদি শুধু পাস মার্ক তোলে তাহলে আমি তো ফেল করব। না রে, বিয়ের ঝামেলায় পড়তে পারিনি, এখন আবার অসুস্থ। মামুনি খুব বেশি পড়তে দেয় না, মাথা যন্ত্রণা করে তো। তা তোর হাবি কি বলে রে? অসুস্থ হয়েছিস, তোর সেবা শুদ্ধশ্বাস খুব করছে তাই না? নিঝুম কোনো কথা বলল না। হসপিটাল থেকে ফেরার পর সাম্যর সাথে তেমন কোনো কথাই তার হয়নি। রাতে ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে হয়। সেদিনের পর সাম্য তাকে কিছু বলেনি, নর্মাল বিহেভ করেছে, হয়তো সে অসুস্থ বলে। তবে নিঝুমের হসপিটালের সেদিনটার কথা মনে পড়ল। হসপিটালে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ মিলেই দেখতে পায় সাম্য তার সামনে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে একটু ভয় পেয়েছিল সে। তা চোখ খুলতে দেখে সাম্য অপ্রস্তুত হয়ে গিয়েছিল। কোনো রকমে বলেছিল, বড় মা আমার থাকতে বলেছে। নিঝুম জানে এই হসপিটালে পেশেন্টের কেবিনে কাউকে থাকতে দেওয়া হয় না। তাহলে সাম্য কিভাবে এসেছিল? নার্সটার কাছে জানতে চেয়েছিল। নার্স এসে বলেছিল, আপনার হাজবেন্ড খুব তেড়া লোক, আমাকে ঘুষ দিয়ে আপনার কাছে এসেছে। আপনাকে না দেখতে পেলে তো উনি পাগল হতেন। সাম্যর এই আচরণ তার কাছে অপ্রত্যাশিত, যা সাম্যর সাথে মেলানো যায় না। নিঝুম এত সব ভাবনায় ভুলেই গিয়েছিল সিথি ফোনের ওপাশ থেকে কথা বলছে। সিথি নিঝুমের সাড়া না পেয়ে ফোন কেটে দিয়ে আবার কল করলো। ফোন বেজে ওঠাই চমকে গেল নিঝুম। তার এমন কাণ্ডে নিজেই লজ্জা পেল। ফোনটা রিসিভ করে বলল, সরি। কিসের সরি? মানুষ যে ফোনে কথা বলতে বলতে ভাবনায় ডুবে যেতে পারে তা তোকে না দেখে বুঝতেই পারতাম না। সাম্য ভাইয়ের কথা বলতেই তুই কোথায় হারিয়ে গেলি শুনি? কোনো রোমান্টিক দৃশ্য ভাবছিলে নিশ্চয়ই তোর ভাইয়ার। ধুর, কি যে বলিস, এখন বল ফোন কেন দিয়েছি? কাল ভার্সিটি যেতে হবে। আমাদের ভিসি স্যারের ছেলে টিচার হিসেবে জয়েন করবে, তাই কাল নাকি সবাইকে ডেকেছে। তুই যাবি? যাব তো, কেন তুই যাবি না? ঠিক জানি না, দেখি মামুনিকে বলে বেরোতে দিলে যাব। গেলে আমাকে জানাস। ঠিক আছে। আশফি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে পরখ করছে সে। আজ থেকে তার জীবনে নতুন একটা পার্ট শুরু হবে। বাবার ইচ্ছে পূরণ করা ছাড়া আর কোনো অপশন নেই তার। নিজের লাইফ নিয়ে অন্যরকম ভাবনা থাকলেও সেটা সম্ভব হলো না। তবে দেখা যাক কি হয়। আশফাক আহমেদ স্ত্রীকে বললেন ছেলেকে ডেকে আনতে। বেরোনোর সময় হয়ে গেছে। প্রথম দিনেই সে বেশ দেরি করে ফেলেছে। মিনার আহমেদ আশফির রুমে ঢুকে দেখলেন ছেলে ফোনে কথা বলছে। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ছেলেটার কোনো হেলদোল নেই। তাকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে। একটাই ছেলে হওয়ায় সমস্ত আদর ভালোবাসা দিয়েছেন। ছেলেটা পড়াশোনায় ভালো, তাই বিদেশ পাঠিয়েছেন। সেটাই যেন কাল হলো। বাবা মায়ের গুরুত্ব হারিয়ে গেল। আশফি তো দেশেই ফিরতে চাইছিল না। আশফাক আহমেদ অনেক কিছু করে ছেলেকে দেশে এনেছেন। আশফির যেন কোনো কিছুতেই মন নেই। বন্ধু বান্ধব ঘুরে বেড়ানোতেই সে জীবনের মানে খুঁজে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে সঠিক সময় এসেছে। সে বিয়েও করবে না, দু একটা মেয়ে বন্ধু হলেই চলে যায়। একটা ভালো মেয়ে পেলে ছেলেটাকে সংসারের বাহু ডোরে বেঁধে ফেলতেন। আশফাক আহমেদ তো একটু রাশ টেনে ধরেছেন। আর ছেলেটা ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। এটা তাদের জন্য অনেক আনন্দের বিষয়। অথচ আশফিকে দেখে মোটেও তা বোঝার উপায় নেই। আশফি ফোনে কথা বলা শেষ করেই মাকে বলল, বাবা নিশ্চয়ই ডাকছে, চলো যাওয়া যাক। মিনারা ছেলের পানে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। সাম্য হন্তদন্ত হয়ে নিঝুমের ভার্সিটিতে ঢুকলো। রাসেল নামের ছেলেটা তাকে ডেকে নিয়ে গেল। সেই জানিয়েছে নিঝুমের কথা। নিঝুমের সব খবরাখবর সাম্যর রাসেলের কাছ থেকেই পেয়ে থাকে। সাম্য নিঝুমের ক্লাসের দরজার বাইরে থেকে দেখল নিঝুম একটা সুদর্শন ছেলে ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে আছে, আর ছেলেটা নিঝুমের চুলগুলো সরিয়ে দিচ্ছে। পাশেই নিঝুমের বান্ধবী সিথি দাঁড়িয়ে আছে। সিথি সাম্যকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া দেখুন না, চিমু হঠাৎ করে পড়ে গেল। আসবে স্যার না থাকলে অত মাথা ফেটে যেত। নিঝুম নিভু নিভু চোখে সাম্যর দিকে তাকালো। আশফির ঘাড় থেকে মাথাটা তুলতে চাইল, কিন্তু পারল না। আশফি তার বাহু ডোরে চেপে ধরে আছে। সাম্য এসে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি না থাকলে বড় কোনো অঘটন হতে পারত। আশফি বলল, ইটস ওকে, ও শরীর বোধহয় বেশ দুর্বল, তাই মাথা ঘুরে পড়ে গেছে।
আসলে কিছুদিন আগে ওর কপালে আঘাত লেগেছিল, পুরোপুরি সেরে ওঠেনি এখনো। আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ শিওর। আশফি নিঝুমকে ধরে দাঁড় করিয়ে দিল। সাম্য কোলে তুলে নিল। সিথিকে বলল ওর সাথে আসতে। আপনি কি ওর ভাই? সাম্য মুচকি হেসে বলল, হ্যাঁ। নাজনীন বেগম কাজ শেষে রান্নাঘর গুছিয়ে রাখছেন। শামসুন নাহার এসে দাঁড়ালো। ভাবি, তোমার সাথে অনেক কথা আছে, তোমার ঘরে এসো। দাঁড়া, হাতের কাজগুলো সেরে নেই। কি বলবি এখানেই বল না। না, এখানে বলবো না, তুমি আগে আসো তো, কাজ পরেও করতে পারবা। বলে নাজনীন বেগমকে টেনে নিয়ে গেলেন। ওরে বাবা, আস্তে টান, পড়ে যাব তো। কি এমন কথা তোর মেজো? কথা আমার নয়, তোমার রিঝুমের। নাজনীন বেগম একটু অবাক হয়ে বললেন, নিজুমের আবার কোনো কথা বলবি? বড় ভাবি, সবকিছু যেমন মনে হচ্ছে তা কিন্তু না। কোহিনূর নিঝুমকে মন থেকে ছেলের বউ হিসেবে মানতে পারেনি। কি বলছিস এসব মেজো? ঠিকই বলছি। যেদিন সাম্যর হসপিটালে থাকা নিয়ে অনেক রাগারাগি করছিল, এমন কি বলেছে, নিঝুমের কোনো কিছুতেই ওর যায় আসে না। ছেলেকে নিঝুমের কাছ থেকে সরাতে পারলে যেন খুশি হয়। নাজনীন বেগম চুপ করে গেলেন। কোহিনূর নিঝুমকে মেনে নিতে পারেনি। সাম্য কি জানে তার মায়ের মনের ভাব? কিছুই যেন বুঝতে পারছেন না তিনি। নাজনীন বেগমকে চুপ করে থাকতে দেখে বললেন, দেখো ভাবি, কোনো দিন কি করে বসে কোহিনূর, তুমি তো ওকে চেনো। এই জোড়া সংসার কতবার ভাঙতে চেয়েছিল বলো। কিন্তু নিজুমকে কেন মেনে নিতে পারেনি ছোট? ওকে তো সে ভালোভাবেই চেনে। আমার নিজুমের খারাপ কি আছে? আচ্ছা মেজো, সাম্য কি কোহিনূরের কথা জানে? জানি না গো, তবে সাম্যের হাবভাব কেমন যেন। নিঝুমকে কখনো হাঁক ডাক করতে দেখিনি। লজ্জা পায় এমনটা নয়, কেমন যেন একটা ভাব আছে ওর। কোহিনূর কি ওকে কিছু বলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মেজো। তোর বড় ভাই জানতে পারলে কি হবে বলতো? উনি তো সব সরাসরি বলে বসবেন। আমার কাছে সাম্যর কোনো বিষয় তো সেভাবে চোখে লাগেনি। হসপিটালে ওর অবস্থা দেখেছি আমি। নিজুমের জন্য খুব দুশ্চিন্তা করছিল। তা না হয় ঠিক আছে, তবে ওদের নতুন বিয়ে হয়েছে তা যেন বোঝাই যায় না। সাম্য যেন সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে, মাঝে মাঝে দুপুরে খেয়ে আবার চলে যায়। নিজুমের সাথে ঠিক মতো কথাও বলতে দেখিনি। এসব কি ভাবার বিষয় নয় ভাবি? আমি কি নিজুমকে একবার জিজ্ঞেস করে দেখবো রে, সাম্য ওর সাথে কেমন আচরণ করে? তোমার কি মনে হয় ভাবি, নিঝুমকে বলবো? বলা হলে এতদিনই বলতো। মেয়েটাকে তো চেনো তুমি, সহজে কোনো কথা বলার নয়। তার চেয়ে তুমি একটু ওদের কয়েকদিন লক্ষ্য করো, সব কিছু ঠিকঠাক মনে হলে তারপর না হয় আমরা কোহিনূরের সাথে কথা বলবো। আর সাম্য যদি ঠিক না হয় তাহলে বলে তো লাভ হবে না, তখন বিষয়টা বড় ভাইয়ের কানে দিতে হবে। এটা ছাড়া উপায়ও দেখছি না রে। আমার দুশ্চিন্তা হচ্ছে, নিজুমের জীবনটা না এলোমেলো হয়ে যায়। তুই কোহিনূরকে কিছু বুঝতে দিবি না আমাকে যে এসব বলেছিস। বুঝতে দেব না জন্যই তো তোমাকে এখানে এনে কথাগুলো বললাম। এখন চলো রান্নাঘরে যাই। দুজনকে এখানে কথা বলতে দেখলে কোহিনূর সন্দেহ করতে পারে যে ধরিবাজ মহিলা। আশফি কফি হাতে ছাদের দোলনায় বসে আছে। তার মনের ভেতর যে প্রজাপতিরা উড়ে বেড়ানো শুরু করেছে। জীবন নিয়ে কখনো সে সিরিয়াস হয়নি, কখনো কোনো মেয়েকে নিয়ে এরকম মনের ভেতর সারা জাগেনি। অথচ আজ কেন এমন লাগছে তার? নিঝুম নামের মেয়েটাকে দেখার পর থেকে কিছুই ভালো লাগছে না তার। মেয়েটার বড় বড় চোখ দুটো যেন ঘায়েল করছে তাকে। মেয়েটাকে যখন সে ধরেছিল তার বুকের ভেতর শিহরণ জেগেছিল। নিঝুম যখন তার ঘাড়ে মাথা রেখেছিল তখন তার সুখ সুখ অনুভূতি হয়েছিল, যেন এমনটাই সে চায়। ভার্সিটি থেকে এরার পর আশফির ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে আছে। নিঝুমের পাশে বসে নাজনীন বেগম রাগী চোখে তাকিয়ে আছে। নিঝুম মাথা নিচু করে আছে। সাম্য দাঁড়িয়ে আছে এক পাশে। তোকে যেতে দিয়েছিলাম কারণ ভেবেছি তুই সুস্থ আছিস, বাইরে গেলে মনটাও ভালো হবে। তোর যে শরীর খারাপ লেগেছে তা তো আমাকে জানিয়েছিস। নিঝুম কোনো কথা বলছে না। মামুনি খুব রেগে আছে। কি হলো, চুপ করে আছিস কেন? যাওয়ার পর হঠাৎ শরীর খারাপ লেগেছিল, আমি তো বুঝতে পারিনি এমনটা হবে। ভয় ভয় বলল নিঝুম। শরীর খারাপ লেগেছে, বাড়ি চলে আসতি বা সাম্যকে ফোন করে ডাকতে পারতি।
নিঝুমের মনে হলো সেই বা সিথি কেউ শাম্যকে ডাকেনি, তাহলে শাম্য তখন কিভাবে সেখানে উপস্থিত হয়েছে। নিঝুমের কেমন যেন খটকা লাগলো। আমি খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়বি। নিঝুম মাথা নাড়ালো। নাজনীন বেগম চলে গেলেন। নিঝুম শাম্যর দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন আমি অসুস্থ হয়েছি? জানাটাই দেখছি ভুল হয়ে গেছে, তা না হলে ওই লোকটার ঘাড়ে মাথা দিতে রেখে দিব্যি সুস্থ হয়ে যেতে। ছি, আপনার মানসিকতা এত জঘন্য কেন? আমি কি ইচ্ছে করে ওনার ঘাড়ে মাথা রেখেছি? উনি আমাদের টিচার হন, আপনার মতো ফালতু লোক নন। শাম্য রেগে কটমট করে তাকালো, হিসিয়ে বলল, তোমার মতো বেয়াদব মেয়েদের কাছে ওনারা ভালোই হবে। আমি ফালতু কারণ, আমাকে দিয়ে তো সুবিধা করতে পারো না। নিঝুমের চোখ দিয়ে পানি ঝরল। শাম্য সবসময় তাকে আঘাত দিয়ে কথা বলে, অথচ কিছুক্ষণ আগেই তাকে কত যত্নে সারাটা পথ এনেছিল। সবকিছু কেমন গোলেমেলে লাগে। আগের শাম্যই তো ঠিক ছিল, বিয়ের পর কেমন দুই ধরনের আচরণ করছে। শাম্য বেলকনিতে এসে দাঁড়ালো। এত কেন রাগ হচ্ছে তার? হৃদয় ডেকেছে তোমায়, আসবে কাছে তুমি, একগুচ্ছ কদম হাতে থাকবো দাঁড়িয়ে, মন ভেজাবো তোমার আমার ভালোবাসার বৃষ্টিতে। শান্তা কাগজটা বুকে জড়িয়ে ধরল। শাওলি তাকে এই কথাগুলো লিখে দিয়েছে। শাম্যকে সেই কথাগুলো বলবে। আগামীকাল সে শাম্যর সাথে দেখা করবে। কাল সে শাড়ি পরবে। উত্তেজনায় বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে। কিশোরী মেয়েদের মতো পাগলামি করছে সে। নিঝুম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল আঁচড়াচ্ছে। কপালের আঘাতটার জন্য ধীরে ধীরে আঁচড়াতে হয়। শাম্যর ঘুম ভাঙার সাথে সাথে এই দৃশ্য চোখে পড়ল। মুচকি হেসে সে আয়েশি ভঙ্গিতে কাত হয়ে শুলো, যাতে নিঝুমকে আরো ভালোভাবে দেখা যায়। সকালটা খুব চমৎকার ভাবে শুরু হলো তার। নিঝুমের কোমর সমান চুলগুলো ঝলমল করছে। গোলাপি রঙের সালোয়ার কামিজে নিঝুমকে বেশ স্নিগ্ধ লাগছে। কপালের কাছে কালচে দাগটা যেন ওর মুখের সাথে মানিয়েছে। আচ্ছা, নিঝুমের মাঝে বউ বউ একটা ভাব এসেছে মনে হচ্ছে। শামু আনমনে হেসে উঠল নীরবে। নিঝুমের আয়নায় দেখতে পেল শামু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিঝুমের হাত থেমে গেল। কেমন যেন লাগছে তার। শামু এভাবে তাকে কেন দেখছে? শামুর চাহনিতে যেন অন্য কিছু আছে। কেমন মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখছে। নিঝুম অস্বস্তিতে পড়ে গেল। শামুর হাবভাব এখন মোটেও সে বুঝতে পারে না। নিঝুম চুলের বেনুনি করলো। শামুর কাছে সেটা আরো বেশি ভালো লাগলো। তার কাছে মনে হচ্ছে প্রেমের ছন্দ যেন প্রেয়সীর চুলের বিনুনিতে। নিঝুমের মনে হলো সায়নার সামনে থেকে নড়তে পারছে না। পা দুটো কি আটকে গেল? শাম্য দৃষ্টি না সরালে সে যেন নড়তে পারবে না, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। অথচ শাম্যর দৃষ্টি তার দিক থেকে সরছেই না। এখন তাকে বেরোতে হবে। একটু পরেই নাস্তার টেবিলে ডাক পড়বে। তাছাড়া তাকে পড়তে বসতে হবে। পরীক্ষার খুব বেশি দেরি নেই। শান্তার ফোনে ধ্যান ভাঙল শাম্য। নিঝুমের থেকে চোখ সরালো সে। এই ফাঁকে নিঝুম চট করে সরে পড়ল। এত সকালে শান্তার ফোন পেয়ে শাম্য বিরক্ত হলো, তবে সেটা শান্তাকে বুঝতে দিল না। শাম্য, আজ তোর কোনো কাজ আছে? কেন, দরকার আছে নাকি আমার? ইস, শাম্য তার মনের কথা আগেই বুঝে গেল। খুশিতে বাকবাকুম হয়ে বলল, খুব দরকার তোকে, একবার দেখা করতে পারবি আজ 11টাতে? শাম্য একটু ভেবে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ফোন রেখে শান্তা বিছানার উপর লাফালাফি করলো। বুকের ভেতর ধুকপুক করছে তার। অবশেষে সফল হলো সে। শাম্যকে তার ভালোবাসার কথা জানাবে আজ। শাম্য ফ্রেশ হয়ে বেরোতেই দরজার কাছে ধাক্কা খেল নিঝুমের সাথে। নিঝুম তার ডাগর রাখি জোড়া তুলে তাকালো শাম্যর দিকে। শাম্য চট করে চোখ সরালো। কিছুতেই ওই চোখের মায়ায় ডুবে যেতে চায় না সে, কখনো না, কোনোদিন না। নিঝুম এসেছিল বই নিতে, কিন্তু এভাবে শাম্যর সাথে ধাক্কা খেলো। দিনটাই আজ তার শুরু হয়েছে অন্যরকম ভাবে। সে দ্রুত বই নিয়ে সুপ্তির ঘরে চলে গেল। আশফি আজ তার বাবার আগে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে আসলো। তাই দেখে মিনারা অবাক হলেন, সেই সাথে ভীষণ খুশিও হলেন। ছেলের নিশ্চয়ই ভার্সিটি পছন্দ হয়েছে। দ্রুত টেবিলে নাস্তা দিলেন। আশফাক আহমেদ ছেলের এমন পরিবর্তনে খুশি হলেও সেটা প্রকাশ করলেন না। আশফি ক্লাসে ঢুকলো একরাশ কৌতূহল নিয়ে। চোখ জোড়া যখন সারা ক্লাস জুড়ে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেল না, তখন কৌতূহলের বদলে একরাশ খারাপ লাগা তৈরি হলো। নিঝুমের তো শরীর খারাপ, তাই না আসাটাই স্বাভাবিক, কিন্তু ওর বান্ধবীটা আসেনি কেন? অনাগ্রহের সাথে ক্লাস শেষ করলো। মনের ভেতরটা বেশি ছটফট করছে। একদিনেই তার মতো ছেলের এমন অবস্থা হয়েছে ভাবতেই অবাক লাগছে। কি করে নিঝুমের ব্যাপারে জানা যায়? হঠাৎ মনে পড়ল নিঝুম ভর্তি হবার সময় নিশ্চয়ই তার ঠিকানা, ফোন নম্বর এসব কিছু ফর্মে দিয়েছে, আর সে একটু চেষ্টা করলেই তা সহজে পেতে পারে। আশফি দ্রুত অফিসের দিকে এগোলো। শান্তাকে এভাবে শাড়ি পরে সাজগোজ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকে গেল শামু।
কি ব্যাপার, এই মেয়ে তো সেজেছে কেন? শান্তার কি আজ জন্মদিন? না তো, শান্তার জন্মদিন তো গত মাসে ছিল। তাহলে কি রে, এমন সংসেজে এসেছিস কেন? কার মাথা ঘুরাবি? শান্তা মনে মনে বলল, তোর মাথায় তো ঘোরাতে চাই। মুখে বলল। চল ওই ফাঁকা জায়গাটায় বসি। বসার পর শান্তার বুক কাঁপতে লাগলো, তবু সে মনে জোর আনার চেষ্টা করলো। আমি তোকে কিছু বলতে চাই শাম্মু। তা বল না তাড়াতাড়ি। আমি তোকে অনেক ভালোবাসি। তো সেটা নতুন করে বলার কি আছে? তুই যেটা ভাবছিস তেমন নয়, শুধু বন্ধু হিসেবে নয়, আমি তোকে জীবন সঙ্গী হিসেবে চাই। তুই কি আমার কথা বুঝতে পেরেছিস? শাম্য চট করে উঠে দাঁড়ালো। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব পাগলের মতো? আমি সত্যি বলছি, বিশ্বাস কর। তোকে অনেক আগেই বলতে চেয়েছি, কিন্তু পারিনি। শান্তা প্লিজ চুপ কর। আমি তোকে বুঝতে পারছি না, আমাদের বন্ধুত্বের মাঝে এসব কেন আসলো? তোকে আমি বন্ধু ছাড়া অন্য কোনো চোখে দেখিনি কখনো, দেখতেও পারবো না। জানিস তো নিঝুমকে বিয়ে করে আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। এর মাঝে তোকে কি করে জড়াবো? শাম্মু, তুই কিন্তু বলেছিলি আমাকে নিঝুমের সাথে বিয়ের বন্ধনটা থেকে বেরিয়ে আসবি। শান্তার চোখে পানি এসে গেছে, ভেতরটা শূন্য হয়ে গেছে। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। শাম্মু, তুই আমার চোখের দিকে তাকিয়ে বলবি। তাকা আমার দিকে, তাকিয়ে বল আমাকে, তুই বন্ধু ছাড়া আর কিছু ভাবতে পারবি না? শাম্য তাকালো শান্তার চোখের দিকে, কিন্তু শান্তার জল ভর্তি চোখের বদলে তার মানুষ পটে ভেসে উঠল সকালের সে আঁখি পল্লব জোড়া। নিঝুম দুপুরে খেয়ে ঘুমোতে এলো ঘরে। শাম্য দুপুরে খেতে আসেনি, এর মানে রাতে ফিরবে, তা নিশ্চিন্তে ঘুমোতে পারবে সে। আজকাল কিছু ব্যাপার তাকে অনেক ভাবাচ্ছে। শাম্যর কাছে সে খারাপ মেয়ে, অথচ শাম্য তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, গতকাল ভার্সিটিতেও গিয়েছে, কোলে তুলে এনেছে তাকে। নিঝুম নিজেই লজ্জায় কুকড়ে গেল। শাম্যর কাছাকাছি আসলেই তার হাত পা সব অবশ হয়ে আসতে চায়। নিঝুম ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ফোনের শব্দে তা আর পারল না। ফোনটা হাতে নিয়ে দেখলো অপরিচিত নম্বর। নিঝুম রিসিভ করে সালাম দিল, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো সাড়া পেল না। হ্যালো, কে বলছেন? এবারও কোনো সাড়া পেল না। বিরক্ত হয়ে সে কেটে দিল। ফোনের অপর প্রান্তের মানুষটা মুচকি হেসে ফোনটা কান থেকে নামালো। শুধু গলার স্বরটা শুনে আজ চেয়েছিল। শোনার পর মনে হলো তার মনে এখন শীতল বাতাস বইছে। ফোন রেখে নিঝুম আবার ঘুমের পায়তারা করলো, কিন্তু আবার ফোনটা বেজে উঠল। এবার অন্য একটা নম্বর দেখে সে অবাক হয়ে গেল। আজকে তাকে এত অপরিচিত নম্বর থেকে ফোন করছে। একটু আগের ব্যক্তিটাই নয়তো আবার। ধরবে না করেও ধরল সে। ফোনটা কানে ঠেকাতে একটা মেয়েলি কণ্ঠ ভেসে উঠল। এই মেয়ে, ছেলেদের ভাষাতে তুমি ভালোই পারো, আমাকে একটু শিখিয়ে দাও, আমিও শাম্মুকে তোমার মতো জালে আটকে রাখি। নিঝুম কণ্ঠটা চিনতে পেরেছে, এটা শান্তা, শাম্যর বান্ধবী। কিন্তু তাকে হঠাৎ ফোন দিয়ে এসব কেন বলছে? শাম্য ঘরে ঢুকেই নিঝুমকে ঘুমন্ত অবস্থায় পেল। অনেক রাতে ফিরল আজ। শান্তার কারণে মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে। এখন নিজেকে তার অসহ্য লাগছে। আজ যেন বন্ধুত্বটা হুমকির মুখে পড়ল। সম্পর্ক, ভালোবাসা, মায়া, এগুলো তার কাছে এখন ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতি শান্তার এই অনুভূতি কখনো বুঝতে পারেনি সে। এভাবে কি ভালোবাসা হয়? সে শান্তাকে বন্ধু, বোন এসব সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্কে ভাবতে পারবে না। ভালোবাসা তার বুকে খড়খুটো হয়ে এসেছিল, যা ভেসে যাচ্ছে দূর দূরান্তে। শাম্য নিঝুমের ঘুমন্ত মুখটার দিকে তাকালো, সেই সাথে বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা টের পেল। এ ব্যথা নিজের ভালোবাসাকে বুকের ভেতর সমাধিস্থ করার, যা কখনো ফুরাবার নয়। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, মায়াবী মোহনা ঢেউয়ের গতিতে হয়ে যায় মায়াবী, মৃদুমন্দ ভালোবাসা তবুও দেয় কি হৃদয়। আশফি জানালার ধারে গিটার হাতে বসে রয়েছে। বাইরের ঝুম বৃষ্টি উদাস করে দিচ্ছে তাকে, গান গাইতে ভুলিয়ে দিচ্ছে। আনমনা মন বেহায়ার মতো নিঝুমের ভাবনায় মত্ত। এলোমেলো বাঁকা পথের জীবনে হঠাৎ যেন নতুন দিগন্তের সূচনা হয়েছে। মিনারা বেগম দরজায় দাঁড়িয়ে বেশ কিছু সময় ধরে ছেলেকে লক্ষ্য করছেন। আশফিকে কেমন অচেনা লাগছে। আজ ছুটির দিন, তবু আশফি বাইরে বেরোয়নি, বন্ধুদের সাথে দেখা করেনি। কেমন শান্ত ভাব এসেছে। কফির মগটা আশফির সামনে রেখে বললেন, এত কি ভাবছিস? আশফি বাইরে থেকে চোখ না সরিয়ে বলল, কিছু ভাবছি না, বৃষ্টি দেখছি। মাকে মিথ্যা বলতে হবে না, মা সব বুঝতে পারে। জানি তো, তবু আমাকে জিজ্ঞেস করতে আসো কেন? ও মা, জানতে হবে তো আমাকে, এটা কি? আশফি মনে মনে একটু চমকালো, তবে সেটা প্রকাশ না করে পূর্বের মতো ভাব বজায় রেখে কফিটা হাতে নিল। বল না, তোর বাবা শুনলে কিন্তু খুশি হবে।
কি শুনতে চাচ্ছ তুমি? যে আমার ছেলেটাকে এত ভাবুক শান্ত বানিয়ে দিয়েছে তার কথা বল। তোমার স্বামী? বললেই হলো, আগেও তোর বাবা তোকে জোর করে কাজে ঢুকিয়ে দিয়েছিল, কই তখন তো এমন হসনি। 2 দিন বাদেই কাজ ছেড়ে দিয়ে কক্সবাজার ঘুরতে গেছিস, এখন এত বাবার কথা শুনছিস বলে তো মনে হয় না। আচ্ছা, কথা শুনলেও দেখি দোষ। তোমাদের কি বলে বিশ্বাস করাবো বলো তো? নামটা বল, তাহলে বিশ্বাস হবে। আশফিকে চুপ করে থাকতে দেখে মিনারার মনটা খারাপ হলো। ছেলেটা কেমন দূরে দূরে সরে গেছে, তার সাথে মন খুলে দুটো কথাও বলতে পারেন না এখন। মিনারা বেগম চলে যেতে ধরলে আশফি বলে উঠল, মা গান শুনবে? ছেলের এমন কথায় প্রচন্ড খুশি হলেন। কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়লেন আশফির পাশে। আশফি তার গিটারে টুংটাং আওয়াজ তুলল। নিঝুমের আজ শেষ পরীক্ষা ছিল, তাই বান্ধবীদের সাথে একটু আড্ডা ফুচকা খাওয়া এসব কারণে দেরি হলো বাড়িতে ফিরতে। ফিরতে ডাক পড়ল তার সামি রহমানের ঘরে। মনি বাবার ভাষ্যমতে সাম্যর সাথে তার আগামীকাল গ্রামের বাড়িতে যেতে হবে, কাগজপত্রগুলো ঠিকঠাক করতে। গ্রামের কথা শুনে আনন্দ হলেও সে বিভীষিকাময় স্মৃতিগুলো